প্রণয় ব্যাকুলতা। ইনান হাওলাদার। পর্ব 10। গতকাল রাতে পুকুরপাড় থেকে এসে মন খারাপ করে অনেকক্ষণ বসেছিল আহি। বাইরে নাচ গানের অনুষ্ঠান হলেও সে একবারের জন্যেও রুম থেকে বের হয়নি। তবে তুর্য কেছে বলে নয়, এমনিই মন চায়নি। এরকম কি তো তুর্য ভাই রোজই করে। এসব তার কাছে নতুন কিছু নয়, যদিও কালকের কাবকি একটু ভিন্ন কায়দায় ছিল। এদিকে বাইরে ফুল ভলিউমে গান চলায়, কিছুতেই ঘুম আসছিল না তার। তাই সে সারা রাত জেগে উপন্যাসের বইটা শেষ করেছে। এখন ঘড়ির কাঁটায় সকাল 6টা বাজে। উপন্যাসের বইটা শেষ করে দুনিয়ার কথা জমে আছে। পেটের মধ্যে জমে থাকা কথাগুলো কাউকে তো বলতে হবে, না হলে পেট রে যাবে সে। তাই আর দেরি না করে তারিনের নাম্বারে কল করল। প্রথম কয়েকবার কল হয়ে কেটে গেলেও 4 বারের মাথায় সেটা রিসিভ হলো। তারিন কলটা রিসিভ করেই ঘুম কাতুরে কণ্ঠে বলল, এত সকাল সকাল কল দিয়েছিস কেন? একটা সিরিয়াস কথা শোন। বলো। তোকে বলেছিলাম না কে যেন আমাকে 2টা উপন্যাসের বই দিয়েছে? একটা পড়ে শেষ করলাম মাত্র। ভাই, নায়কটাকে ভালোবেসে ফেলেছি। এখন কোথায় পাবো ওকে? আজিমপুরে। কি হয়েছে তোর? তুর্য ভাইয়ের মতো কথা বলছিস কেন? আচ্ছা বাদ দে, তোকে নায়কের চেহারা আর স্বভাব চরিত্রের বর্ণনার কিছু কিছু অংশ ছবি তুলে দিয়েছিলাম, দেখেছিস? হুমম দেখেছি। এমন পোলা কোথায় পাওয়া যায়? আহ্লাদি কণ্ঠে বলল আহি। অল্প কিছুক্ষণ ভেবে উত্তর দিল তারিন, তোদের বাড়িতে মানে? বর্ণনা আর হাবভাব তো অলমোস্ট তোর তুর্য ভাইয়ের মতো। জানি তো। তাহলে তোর ভাইকে পটিয়ে ফেল, হাসতে হাসতে বলল তারিন। গল তুই? ওই ট্রাউজার ভাইকে আমি জীবনেও বিয়ে করব না। ওনার মতো ও চর একরো রাটে লোককে বিয়ে করলে খেতে খেতে আমার জীবন শেষ হয়ে যাবে। তোমার ওই উপন্যাসের নায়কও এমনই শুধু সাজিয়ে গুছিয়ে লিখেছে এই যা। চুপ কর তুই, এই কথা তুর্য ভাইয়ের কানে গেলে আমাকে রে শুটকি দিবে, সাথে তোকেও খুব সাবধানে ফিসফিস করে বলল আহি। যদি কেউ শুনে ফেলে এই আহি আপু। আহিকে ডাকতে ডাকতে রুমে আসলো তাহি। তার চোখে মুখে উৎফুল্লতা ছোঁয়া। আহি কল কেটে মোবাইলটা পাশে রাখল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তাহি ফের বলল, দ্রুত ব্রাশ করো, সবাই নদীতে গোসল করতে যাবে। ছোট থেকেই শহরে বড় হওয়ায় সেভাবে কখনোই নদীতে গোসল করা হয়নি, এবারই হয়তো জীবনের প্রথম। তাই আহির চোখে মুখেও উৎফুল্লতার জোয়ার বয়ে গেল। কে যাবে? সব্বাই, আমি, তুমি, ভাইয়া, শান্ত ভাইয়া, প্রান্ত ভাইয়া, মেহেদি ভাইয়া, শবনম আপু, আরো কয়েকটা ভাইয়া আর আপু। এবার তাড়াতাড়ি চলো, বলে আবার দৌড়াতে দৌড়াতে বাইরে চলে গেল সে। আহি দ্রুত বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে একটা সুতি 3 পিস পরে নিল। এক প্রকার দৌড়ে বাড়ির গেটের সামনে গেল। সবাই বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে। তাদের সামনে 3টা ভ্যান গাড়ি রাখা। বাড়ি থেকে নদীর দূরত্ব বেশ খানিকটা হওয়ায় ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। ছেলেরা সবাই লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে দেখে আহি এদিক ওদিক চোখ ঘুরিয়ে তুর্যকে খুঁজল। তুর্যকে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা তার অনেকদিনের খায়েশ। আজ যদি দেখতে পারে তাহলে চট করেই একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিবে। তুর্য ভাইয়ের স্টিজ পাঞ্চার করতে পারলে আহা কি শান্তি, তবে এসব সুখের ভাবনা বেশিক্ষণ স্থায়ী করতে পারল না সে। এতগুলো লুঙ্গিম্যানের মধ্যে একটা ট্রাউজারম্যান দাঁড়িয়ে আছে। মধ্যে না, এক পাশে যেন গোবরে পদ্মফুল, না, এবারও একটু ভুল হয়ে গেল। পদ্মফুলে গোবর। এতক্ষণ আহির জন্যেই অপেক্ষা করছিল সবাই। সে আসতেই একে একে সবাই ভ্যানে উঠতে আরম্ভ করল। তারা মোট 12 জন হওয়ায় 3টা ভ্যানে সুন্দর মতো ধরে গিয়েছে। আহি দৌড়ে গিয়ে একটা ভ্যানের পিছনে বসল। মেহেদি বোধ হয় আহির বসার অপেক্ষা করছিল। আহি বসা মাত্র সে গিয়ে পাশের সিটটা দখল করল। বাকি 2টা ভ্যান ভরে গেলেও তাদের ভ্যানের একটা সিট এখনো ফাঁকা। কেউ একজন বাদ পড়েছে মনে হয়। কয়েক মিনিট পর তুর্য ভ্যানের সামনে এসে দাঁড়াল।
সবকটা ভ্যানের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে আম্ভীর কণ্ঠস্বরে আহিকে বলল, সামনে যা, আমি পিছনে বসব। তুর্য ভাই, এক কথা বারবার রিপিট করব না আমি। নাও, গো এহেড। শান্ত অথচ শীতল কণ্ঠের হুমকিতে পেল আহি। তবে সেটা প্রকাশ না করে মথমে মুখে সামনে গিয়ে বসল সে। আর মনে মনে হাজারটা গালি ছুড়ল। তবে তার পাশের সিটে শবনম থাকায় কোনো সমস্যা হয়নি। 10 মিনিটের রাস্তা বকবক করতে করতে পৌঁছে গিয়েছে। এদিকে মেহেদী মনে মনে যত আশা নিয়ে আহির পাশে উঠেছিল তার সবটাই নিচু র হয়ে গেল। মিনিমাম একটা কথা বলারও সুযোগও পেল না। আঁকাবাঁকা সরু ইটের রাস্তার বুকের উপর দিয়ে পরপর 3টি ভ্যান সারি বেঁধে চলছে। সকাল সকাল বের হওয়ায় পরিবেশটা খুবই স্নিগ্ধ। আকাশ ভেদ করে সূর্যটা কিছুক্ষণ আগে উঠলেও তাপটা এখনও প্রখর নয়। রাস্তার দুই পাশে সারিবদ্ধ গাছের দরুন রাস্তার কোথাও সূর্যের আলো পড়ছে তো কোথাও ছায়া। কেউ কেউ গ্রামের এই প্রকৃতি ফোনবদ্ধ করছে। বেলা তখন 10টা। বরযাত্রী যাওয়ার জন্য তৈরি হচ্ছে সবাই। নিজেদের গাড়িসহ আরও কিছু সংখ্যক ভাড়া করা গাড়ি বাড়ির সামনের রাস্তায় সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। একদম সামনে বরের গাড়ি। খুব সুন্দর করে সাজানো হয়েছে সেটা। বাড়ির মাথার লোকগুলো সবটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটা দেখছে। শুক্রবার হওয়ায় তাদের ইচ্ছা কনের বাড়িতে গিয়েই জুম্মার নামাজ আদায় করবেন। কনেপক্ষদেরও সেই কথাই জানানো হয়েছে। আসলাম চৌধুরী অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছেন বাড়ির ছোট সদস্যরা অনুপস্থিত। ভেবেছিলেন হয়তো বাড়ির সামনের খোলা জায়গা আড্ডা দিচ্ছে, কিন্তু সেখানেও না দেখে পুনরায় অন্দর মহলে ফিরে আসলেন তিনি। রান্নাঘরের দিকে মারুফা বেগমকে দেখতে পেয়ে প্রশ্ন ছুড়লেন, বাড়ির বাচ্চারা কোথায়? তারা তো সেই সকালে নদীতে গোসল করতে গিয়েছে। এখনো অবধি খবর নেয়। নদীতে গোসল করতে গিয়েছে মানে? তুর্য ব্যতীত একটাও তো সাঁতার জানে না। ওদের যাওয়ার অনুমতি কে দিল, মেজ বউ? বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে বললেন আকবর চৌধুরী। তুর্য আছে, ভাইজান। সমস্যা হবে না। স্থির হয়ে আসলাম চৌধুরী নিজে উত্তর দিলেন। তুর্য একা কয়টাকে দেখবে? পদের কথা কিছু বলা যায়? তুমি নয়তা করে লায় ডেকে এনো না। নেও পানি খাও বলে স্বামীর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিলেন পারভিন বেগম। বাড়ির আরেকজন বলা নেয় কওয়া নেয় হুট করে ঢাকা চলে গিয়ে কল করে জানাচ্ছে সে রাজধানীতে গুরুত্বপূর্ণ কাজ আছে। এতই যখন কাজ আসার দরকার কি ছিল? বুড়গুলো যদি এসব করে বেড়ায় ছোটরা তো করবেই। সার না বাড়িয়ে উপায় আছে কি? কাল লায়েক শিকদারের ক্যাম্পে নাকি আগুন লেগেছে বলতে লাগানো হয়েছে। তাদের ভাষ্যমতে সেটা বর্তমান মেয়রের লোকেরা করেছে। মেয়র পন বই ঠক করে রাজধানীর বাইরে গিয়েছে আর এদিকে আগুন দিতে তার লোকদের লিলিয়ে দিয়েছে, যাতে তার দিকে আঙুল না ওঠে। কাল রাতেই হঠাৎ এই কথা কানে আসে আসিফ চৌধুরীর। কাউকে কিছু না জানিয়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। জানালে যেতে দিত না বলেই মূলত না জানিয়ে বের হয়েছেন তিনি। তাই গন্তব্যে পৌঁছেই বড় ভাইকে সেটা ফোন করে জানিয়েছে। আহি আজ ডাস্টি রোজ শেডের একটা লেহেঙ্গা পরেছে, যার ওপর সোনালি সুতোয় করা জটিল কারুকাজ, মুক্তোর মতো চিকচিকে পাথর আর সূক্ষ্ম সিকুয়েন্সের ঝিলিক। ওড়নায় ঘন মুক্তো আর জরি কাজ। হাতে জড়ানো চুড়িগুলো যেন আলাদা এক সৌন্দর্য বহন করে, মোটা আর চিকন সোনালি চুড়ির মিশ্রণ, যার মাঝে ঝরে পড়েছে মুক্তোর গাঁথুনি। চুলে কোনো শক্ত খোপা নেই কোনো কড়া বাঁধন। তার লম্বা কালো চুল একপাশে সরে পড়েছে কাঁধ বেয়ে, আলতো করে গড়িয়ে পড়ছে গায়ের ওপর। তবে আজ সুতার মতো টানটান চুলগুলোকে কৃত্রিমভাবে ঢেউ খেলানো হয়েছে। আর গলার কাছে এক সরু হার, সূক্ষ্ম নকশা আর মুক্তোর কাজ করা, যেন তার পরিধানের পরিপূর্ণতা ঘোষণা করছে। খুব ভারী নয়, কিন্তু এতটাই পরিমিত আর মার্জিত যে চোখ আটকে যায়। সব মিলিয়ে একদম পুতুলের মতো দেখা যাচ্ছে আহিকে, যেন রক্তে মাংসে গড়া পুতুল একটা। সিরিয়াল দিয়ে রাখা গাড়িগুলোর 6 নম্বরটায় সে বসে আছে। গরমে অবস্থা খারাপ।
লেহেঙ্গার ওড়নায় মোটা করে পার বাঁধানো কারুকাজ থাকায় সেটা নাড়িয়ে চাড়িয়ে বাতাস নেওয়ার চেষ্টায় আপাতত ব্যস্ত সে, যদিও কাজের কাজ কিছুই হচ্ছে না। এমনিতেই গরম, তার উপর 3 জনের সিটে 4 জন বসে আছে। গরমে একদম জান বেরিয়ে যাচ্ছে। তাদের বাড়ি থেকে আসা গাড়িগুলোর প্রত্যেকটাই এসি লাগানো, তবে সেগুলোর একটায় ওঠার সৌভাগ্যও হয়নি তার। মেহেদী বাইক নিয়ে যাচ্ছে। একটু আগে সে আহিকে অনেকবার বলেছিল তার সঙ্গে যেতে, কিন্তু সেই যায়নি। বাড়ির প্রেসিডেন্টের এ যে ভালোবাসে সে শন কাঝোকাও করতে পারে, কিন্তু যে ভালোবাসে না সে কাঝোকা করে কোন অধিকারে? ভালোবাসার সময় কখনোই তুর্য ভাইকে খুঁজে পাওয়া যাবে না, অথচ কি করার সময় সবার আগে থাকবে। এসব আবোল তাবোল ভাবনার মাঝে সে গাড়ির জানলার দিয়ে দেখতে পেল কালো রঙের স্যুট পরিহিত এক মানব গেট ঠেলে বাইক নিয়ে বের হচ্ছে। আজ কি সুন্দর দেখাচ্ছে তুর্য ভাইকে, যদিও প্রতিদিনই তাকে সুন্দর দেখায়। বাহ্যিকভাবে তুর্য ভাই কতটা হ্যান্ডসাম, সুদর্শন এক পুরুষ। অভ্যন্তরীণভাবেও যদি এমনটা হতো তাহলে সে তারিনের কথা মতো তুর্যকে পটিয়ে ফেলত, যদিও পটাতে পারত কিনা দেহ। তবে স্টার কোনো কমতি রাখত না সে। এখন এত সব ভাবনার সময় নেয়, দ্রুত গাড়ি থেকে বের হলো সে। যেভাবেই হোক তাকে বাইকে যেতে হবে, না হলে গরমে রে পড়ে থাকবে। যেই ভাবা সেই কাজ। 2 হাতে লেহেঙ্গা সামান্য উঁচু করে দৌড়াতে দৌড়াতে তুর্যের সামনে গেল। তারপর 2 হাত দ্বারা 2 হাঁটুতে ভর করে পাতে বলল, আমাকে বাইকে নিবেন তুর্য ভাই? না। গম্ভীর কণ্ঠের উত্তর শুনে সোজা হয়ে দাঁড়ালো আহি। নুনয়ের সুরে ফের বলল, নিয়ে চলুন প্লিজ। গাড়িতে অনেক চিন, মেহেদীর সাথে যা। সেও বাইক নিয়ে যাচ্ছে বলে বাইকে উঠে বসল তুর্য। আর কখনো কারো হাতে মেহেদি দিতে যাব না। হাতে কেন? পুরো রিড়ে লাগিয়ে দে। হু কেয়ার তাহলে খোটা দিচ্ছেন কেন? আর না নিলে আমি সেই কথা বলে দিব। কোন কথা? হৃদয় আড়াআড়ি ভাবে কুচকে জিজ্ঞেস করল তুর্য। সেই কথা আসলে এমন কথাও নেয় যেটা আহি বলে দিবে। শুধুই দেখানোর জন্য এমনটা করছে সে। তবে এটা যে মিথ্যা কথা সেটা তুর্যও ভালো করেই জানে। তাই সে বলল, যাহ বল। না দেখিয়ে কোনো কাজ হচ্ছে না। পুনরায় নুনয় নয় করে আহি বলল, তুর্য ভাই নিন, না হলে ননা করে দিব। দে বলেই বাইকে স্টার্ট দিল তুর্য। বাইক স্টার্ট হওয়ার শব্দে আহি পিছন থেকে সেটা টেনে ধরে সত্যি সত্যি চেয়ে ননা আরম্ভ করল। যদিও সবটা নাটক, সেটা তুর্যেরও অজানা নয়। তাই সে বিয়ে বলল। ড্রামা না করে ওঠ, স্টুপিড। তুর্যের এক কথায় আহি কান্না থামিয়ে বাইকে উঠে বসল। কার্য হাসিল করতে পেরে মহাখুশি সে। বাইকে ওঠার সাথে সাথে গলার সুর পাল্টে গেল তার। বরাবরের মতো করে বলল, আপনি তো বাইক আনেননি, তাহলে এটা কোথায় পেলেন? তোর বাপ তুক দিয়েছেন। আপনাকে তুক দিতে যাবে কোন ওচর লোক? কথাটা মনে মনে বললেও সামনাসামনি বলার হস দেখালো না আহি। বাই এনি চান্স বাইক থেকে ফেলে দিলে কি অবস্থা হবে তার? অসহ্য রকমের প্রেসার্ড হয়ে তুর্যের পাশে দাঁড়িয়ে আছে আহি। মানুষ বিয়ে বাড়িতে কেন আসে? অবশ্যই আনন্দ করতে, কিন্তু সেটা আর হচ্ছে কই? তার কত ইচ্ছা ছিল বিয়ে বাড়ি গিয়ে বরের সাথে গেইটে দাঁড়াবে, আনন্দ করবে, কিন্তু সেটা তুর্য ভাই হতে দিল কই? এই যে একটু আগে বাইক থেকে নেমেই দৌড় লাগিয়েছিল সে গেইটে দাঁড়াবে বলে, কিন্তু তখনই তুর্য খপ করে তার বাহু ধরে বলে ওঠে, কোথায় যাচ্ছিস? সে মিষ্টি করে উত্তর দিল, গেইটে। আর তুর্য ভাইজি ভটাকে নিমতিতা বানিয়ে বলল, চুপচাপ এখানে দাঁড়া। সেই তখন থেকে সেভাবেই দাঁড়িয়ে আছে। লোকটা এমনভাবে হাত ধরে রেখেছে যেন ছাড়লেই পালিয়ে যাবে সে। নিজে তো দিব্যি ফোন স্ক্রুল করে যাচ্ছে, আর এদিকে যে তার হাত ব্যথায় ছিঁড়ে যাচ্ছে এদিকে কোনো খেয়াল আছে তার?
এর চেয়ে বরং গাড়িতে আসাই ভালো ছিল। অ্যাটলিস্ট গেইটে তো দাঁড়াতে পারত। এভাবে মোচড়া মুচড়ি করছিস কেন, বে আদব? থা লাগছে, হাত ছাড়ুন। তুর্য হাত ছেড়ে দিল। আহি মিনমিন করে ফের বলল, একটু যাই তুর্য ভাই। কি বললি? রিপি টকর প্যান্টের পকেটে মোবাইল রাখতে রাখতে কথাটা বলল তুর্য। বলেছি, আপনার বিয়েতে আমি কিন্তু সবসময় আপনার পাশেই দাঁড়িয়ে থাকব। তখন কিন্তু গেইটেও দাঁড়াবো, বুঝেছেন? হুমম পাশে দাঁড়িয়ে কেন থাকবি? বসে থাকবি চল এখন বলে পুনরায় একই কায়দায় আহির হাত ধরে গেইটের ভিতরে প্রবেশ করল তুর্য। কয়েকবার হ্যালো হ্যালো করার পরও পক্ষের থেকে কোনো সাড়া না পেয়ে পিঙ্কি ফের বলল, হ্যালো, শুনতে পাচ্ছিস না? হ্যালো, কি কবি ক, তুই কইলেই তো আমি কমুহ গানের সুরে গেয়ে উঠল নাবিল। তুই কেন? আমি তো আলিয়াকে কল করেছিলাম। নাটক করস? আলিয়াকে কল করছস, আর কল আইলো আমার নাম্বারে? কথাটা বলে কিছুক্ষণ অপেক্ষা করল নাবিল। কোনো সারা শব্দ না পেয়ে ঠোঁট চেপে হাসি আটকে পুনরায় বলল, নাকি গত 2 দিন কল করি নাই বলে তুই থাকতে না পেরে কল করছস? আসল কথাটা ধরে ফেলায় ঘাবড়ে গেল পিঙ্কি। প্রসঙ্গ পাল্টাতে বলল, কি হয়েছে তোর? কথার মাঝে একবারও গা লি দিলি না যে, আবার থেকে থেকে শুদ্ধ ভাষায়ও কথা বলছিস। বা রা গালি দিলেও দো স, না দিলেও দো স। কোন পথে যাব আমি বাইদা মাটির রাস্তা, তোর জন্য গা লি দেওয়া ছাইরা দিতাছি। আর মনে উঠাইস না, বা রা। আমি যা চাইব সব করবি? নিজেকে বাদলেও ফেলবি? চাহঙ্গে তুম যায়সা, হো যাওয়াঙ্গা ওয়াইসে। চাহো তো ওয়াদাইয়ে ले लो, तुम एक मुसाफिर हो, मैं कोई राह अनजानी। तुम एक मुसाफिर हो, मैं कोई राह अनजानी। মন চাহা মোর দে তো, মেরে ইয়ে আর বাত বান জানি। বউ নিয়ে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ফেরার সময় আর আহি তুর্যের সাথে আসেনি। একটু কষ্ট হলেও গাড়িতে এসেছে। রাত তখন অনেকটা গভীর, প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। থেকে থেকে হাসি ঠাট্টার রোল ভেসে আসছে। ছাদের একপাশে কয়েকটা মাথা গোল হয়ে বসে আছে। শান্ত, প্রান্ত, আহি আর মেহেদি। বৃত্তের মাঝখানে মুঠোফোন রাখা, তাতে লুডো কিং খেলা হচ্ছে। পরপর 3 ম্যাচ খেলেছে তারা, সব বারই আহি হেরেছে। এই নিয়ে চতুর্থ ম্যাচ খেলা হচ্ছে। এইবার আহির ফিল্ড অনেকটাই ভালো, ফার্স্ট না হলেও হারবে না নিশ্চিত। একটু আগেই মেহেদি তার একটা পাকা ঘুঁটি কেটে দিয়েছে, সেটা নিয়ে বেজায় চটে আছে আহি। প্রতিশোধ নিতে তার প্রত্যেকটা ঘুঁটি মেহেদির পিছনে লাগিয়ে দিয়েছে, তাতে সে আবার হারলেও সমস্যা নেয়। মেহেদির একটা ঘুঁটি কাটতে পারলেই তার মনের খায়েশ মিটবে। আহির কাণ্ড দেখে প্রান্ত বলল, আরে হো আহিপু, তুমি মেহেদি ভাইয়ার পিছনে খাটেদের মতো পড়ে আছো কেন? আরে পড়ুক, আমার কোনো প্রবলেম নেই বলেই বাঁকা চোখে আহির দিকে তাকালো মেহেদি। তার চোখে একরাশ মুগ্ধতা। একটা মানুষ এতটা কিউট কিভাবে হতে পারে? যেন সৃষ্টিকর্তার নিখুঁত সৃষ্টি। যদিও প্রেমিকের চোখে তার প্রেমিকার বরাবরই সুন্দরী হয়। মেহেদি ভাইয়া, আপনাকে আমি খাবো, দেখে নিয়েন। শান্ত, তুইও দেখিস। আহির কোথায় ধ্যান ভাঙল মেহেদির। লুডুর খোটে চোখ নিবন্ধ করে বলল, আহি বিশ্বাস করো, আমার খেয়াল ছিল না এটা তুমি। খেয়াল করুন বা না করুন, আমি আপনাকে খাবি। ছি আহিপু, তখন থেকে খাওয়া খাওয়া করছিস। তুই কি খাবি? আজ তো আদিল ভাত। চোখে ঘুম নেয় তোদের? এত রাতে খাওয়া খাওয়ি করছিস এখানে? ভাইয়া, আমি কিছু বলিনি। আহিপু বলছে তুর্যের মক শুনে কোনোরকম কথাটা বলেই এক দৌড়ে নিচে চলে গেল শান্ত। তার দেখা দেখি প্রান্ত আর মেহেদিও 1 পা 2 পা করে পেছাতে পেছাতে চোখের আড়াল হয়ে গেল। শুধু আহি একা পড়ে রইল। এতে পালানোর কি আছে সেটাই সে বুঝছে না। মুহূর্তেই শান্তর শেষ কথাটা তার মস্তিষ্কে বাড়ি খেল। কিছু বলবে তার আগেই সামনে দাঁড়িয়ে থাকা মানবটি বলে উঠল, তোকে কি আলাদা করে ইনভিটেশন কার্ড দিতে হবে? বিশ্বাস করুন তুর্য ভাই, আমি ঘুঁটি খাওয়ার কথা বলেছি। আমি ওইসব ভাবিনি।
সাফায় দেওয়ার ভঙ্গিতে বলল আহি। তোকে সপ্লেনেশন দিতে বলিনি ডিয়েট। যা এখান থেকে। খেলাটা শেষ করি। এইবার আমার পজিশন ভালো তুর্য ভাই। ওদের ডাকবো? এক্ষুনি যাবি নাকি মা খেয়ে যাবি? এক্ষুনি যাব বলে কোনো রকমে মোবাইলটা উঠিয়ে দৌড় দিল আহি। সাথে নিজের ভাগ্যকে কয়েকটা কথা শোনাল। এই পর্যন্ত যতবার লুডো গেম খেলেছে একবারও জিততে পারেনি সে। এইবার একটু আশা ছিল, তবে তার উপর এক বালতি জল ঢেলে দিলেন তুর্য ভাই। তোমার সাথে প্রথম কথা বলার পর থেকেই মনে হচ্ছিল তুমি আলাদা। তোমার হাসি, তোমার বোকামি, তোমার বাচ্চামো, কথা বলার ভঙ্গি, এভরিথিং আমার কাছে স্পেশাল। আমি জানি জীবন সবসময় সহজ হবে না, কিন্তু আমি চাই তোমার হাতটা ধরে পথ চলতে। আনন্দে দুঃখে, ঝড়ে বৃষ্টিতে, হাসি কান্নায়, সবসময় তোমার পাশে থাকতে। তুমি কি আমাকে সেই সুযোগ দেবে আহি? আমার জীবনসঙ্গী হয়ে আমার গল্পটাকে পূর্ণ করবে? মেহেদীর মুখে এত কথা শুনে বলার মতো চেয়ে আছে আহি। স্কুল কলেজে অনেক ছেলে প্রপোজ করেছে, কিন্তু এভাবে সামনাসামনি কেউ কখনো বলার সাহস পায়নি। একে ওকে দিয়ে বলিয়েছে, মেহেদী প্রথম। তবে মেহেদী এটা কি বলল সে বোকা? সে যদি বোকা হয়ে থাকে তাহলে মেহেদী তার থেকে বড় বোকা। শুধু সুন্দর সুন্দর কথা বলে প্রপোজ করলেই হবে? তার কি উচিত ছিল না একগুচ্ছ গোলাপ আনা? মিনিমাম একটা গোলাপ আনলেও সে রাজি হয়ে যেত। গোলাপ না হয় বাদই দিল, তারা তো ফুলের বাগানে দাঁড়িয়ে আছে। এখান থেকে যে কোনো একটা ফুল ছিঁড়ে তো দিতে পারত। কাল অনেক রাতে ঘুমোতে যাওয়ার দরুন ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল আহির। ফ্রেশ হয়ে এসে দেখল পারভিন বেগম খাবার নিয়ে বসে আছেন। সে ওয়াশরুমে থেকে বেরোতেই বড় মা খাবার খেতে বলে চলে গেলেন। খাওয়া যখন মাঝপথে তখন শবনম মেসেজ করে বাড়ির ডান পাশের নার্সারিতে ডাকে। সে নাকে মুখে খাবারগুলো গিলে সেখানে উপস্থিত হয়। এসেই এই কাহিনী। মেহেদী নরম ও আবেগ মিশ্রিত কণ্ঠে ফের বলল, আহি, কি ভাবছ? দেখো, তোমার সময় লাগলে নিতে পারো। ভেবে চিনতে আমাকে আনসার দিও। তবে রাশ করবে না প্লিজ। আহি যেন হেসে ফেলল। এসব আবেগী কথা শুনলেই কেন জানি তার হাসি পায়। কি আর করার। কিন্তু চোখে একরকম আতঙ্কের ঝিলিকও দেখা গেল। সে ধীরে ধীরে বলল, দেখুন মেহেদী ভাইয়া, আমি বোকা নই। আর আমার কিছু ভাববারও প্রয়োজন নেই। আপনি এসব কথা বলেছেন জানলে আম্মু আর তুর্য ভাই আমাকে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবে। দেখো, তারা তোমার মা আর বড় ভাই শান্ত করবেই। তুমি চাইলে আমি ডিরেক্ট তোমার ফ্যামিলির সাথে কথা বলবো। আহি অবাকের চরম পর্যায়ে পৌঁছে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, পাগল হয়ে গেছেন আপনি? আমি এখন বিয়ে টিয়ে করব না ভাই। আহির ছেলে মানুষই অঙ্গিমা দেখে হালকা হেসে ফেলল মেহেদী আর মুখে বলল, করো না, তুমি যখন চাইবে তখন বিয়ে হবে। কিন্তু আমার তো করতেও যা লাগে। যদি ধরা খাই তুর্য ভাই রে ফেলবেন আমাকে। আচ্ছা, ঠিক আছে। প্রেম করতেও হবে না, তুমি শুধু। আহি হঠাৎ এদিক ওদিক তাকাল, চারপাশটা ভালো করে লক্ষ্য করে বলল, আপনার সাথে এভাবে কথা বলছি দেখলে তুর্য ভাই আমাকে ধরে রাবে মেহেদী ভাইয়া। এখন আমি আসি। মেহেদীর গলায় এক ফোঁটা তাসা ঝরল। রক্ত হলেও সেটা প্রকাশ না করে মুখে বলল, সব কথায় তুর্য ভাই করছো কেন? কারণ, আরে আহি আপু, এখানে তুমি আর আমি সারা দুনিয়া খুঁজে বেরিয়েছি। শিগগির আসো, বাসর ঘরের টাকা ভাগাভাগি হচ্ছে। মেহেদী ভাইয়া তুমিও আসো বলে আহির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তাহি। আরেকটু পরে আসতে পারলে না লিকা? বিড়বিড় করে আওড়াল মেহেদী। হালকা রোদ এসে পড়েছে খোলা জানালা দিয়ে, ঘরের ভেতর আধো আলো আধো ছায়ার খেলা। জানালার পাশে দাঁড়িয়ে তুর্য একাধারে গারেট টেনে যাচ্ছে। চোখ দুটো কেমন নির্লিপ্ততা।
ঠিক সেই মুহূর্তেই আস্তে করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল আহি। উদ্দেশ্য তুর্য ভাইকে যা লানো। তার মুখে চিরচেনা দুষ্টু হাসি। তবে তুর্যকে সিগারেট খেতে দেখে সেটা মিলিয়ে গেল। এখন রক্ত করা যাবে না। কেননা তুর্য ভাই যখন সিগারেট খান তখন কেমন যেন ব্যবহার করেন। তাই ভ্রু কুঁচকে বলল, আপনি বেড়াতে এসেও সিগারেট খাচ্ছেন তুর্য ভাই? তুর্য মুখের ভিতরের অবশিষ্ট ধোঁয়াটুকু শূন্যে ছেড়ে পিছন ফিরে না তাকিয়েই বলল, নার্সারিতে কি করছিলি তুই? ফুল তুলতে গিয়েছিলাম একটু সময় নিয়ে বলল আহি। মানে সবদিকে জ্বর লুকিয়েছু রিয়েও কিছু করার কায়দা নেয়। তুর্যের দৃষ্টি এইবার খানিকটা ঘুরল। চোখ সরু করে বলল, ওই ছেলেটা কেন গিয়েছিল? আহি এক মুহূর্ত ভেবে ত করতে করতে জবাব দিল, কোন ছেলেটা? ও মেহেদি ভাইয়া। উনিও মনে হয় ফুল আনতে গিয়েছিলেন। তুর্যের মুখ আম্ভীর রক্তির সুরে বলল, কেন এসেছিস বলে বিদেয় হ। এসেছিলাম অন্য একটা কারণে। সেটা পরে বলবো, এখন এই 20 টাকা ধরুন, এক প্যাকেট সোনালি বিড়ি কিনে খেন বলে একটা চকচকে 20 টাকার নোট তুর্যের দিকে এগিয়ে দিল আহি। বাদ রামি না করে যা এখন বলা তো করে বলল তুর্য। আহি চলে যেতেই নিচ্ছিল, কিন্তু হঠাৎ তার মনে হলো তুর্যের মুখটা আজ অন্যদিনের তুলনায় বেশি আম্ভীর দেখাচ্ছে। তাই সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আপনার কি মন খারাপ তুর্য ভাই? তোর জেনে কাজ নেয় বলে আবারও তার হালকা বাদামি ঠোঁটের ভাজে সিগারেট চেপে ধরল। আপনার কষ্ট আমি বুঝি, বুঝলেন? আপনার চোখের সামনে আপনারই ছোট ভাইয়ের স্বর হয়ে গেল। কদিন পর ওচাও হবে, অথচ আপনার বিয়েই হল না। সেধে সেধে নিজের পদ ডেকে না এনে দূর হ চোখের সামনে থেকে। তুর্যের অগোচরে একটা ভেঙচি কেটে চলে গেল আহি। আজ মনে হয় তুর্য ভাই ভালো মনে সিগারেট খাচ্ছেন, তা না হলে নির্ঘাত বকতেন। ঘরটার ভেতর যেন কেউ অদৃশ্য আগুন ধরিয়ে দিয়েছে। পর্দার ফাঁক দিয়ে দুপুরের রোদ এসে মেঝেতে পড়ছে, কিন্তু সেই আলো যেন তত্তপ্ত হয়ে উঠেছে মা ছেলের কথা টির শব্দে। নাজমা বিশ্বাস চেয়ারে সোজা হয়ে বসে আছেন। মুখে রক্তির ছাপ, ট আঁকাবাঁকা করে চাপারা চেপে ধরেছেন। হাত দুটো আঁকড়ে ধরে রেখেছেন আঁচলে, কিন্তু চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। ছেলেটা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি তীক্ষ্ণ গলায় হঠাৎ বলে উঠলে, তুমি কি গল হয়ে গেছ মেহেদি? কিসব যা তা বলছো? কয়দিন হয়েছে ওই মেয়ের সাথে তোমার পরিচয়? বলো কয়দিন? মাত্র 3 দিনেই তুমি তাকে ভালোবাসো বলছো? বিয়ের প্রস্তাব দিতে বলছো? এই কথা যদি একবার তোমার বাবার কানে যায় কি হবে ভেবে দেখেছ? আর তুমি যেটাকে ভালোবাসা বলে গল হচ্ছ সেটাকে ভালোবাসা বলে না। এটা মোহ 2 দিন পর কেটে যাবে। কথাগুলো রির মতো ধেয়ে গেল মেহেদির ভেতরে। সে চেয়ার থেকে হঠাৎ উঠে দাঁড়াল। চোখ দুটো জলজল করছে, গলার শিরাগুলো ফুলে উঠেছে। ফর্সা মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। 2 হাত মুঠো করে তো করে রেখেছে, কিন্তু কণ্ঠস্বর যেন গুণ। সে চাপা কণ্ঠে কার দিয়ে বলল, মোহ, প্রেম, ভালোবাসা যাই হোক না কেন আমি ওকেই চাই। চাই মানে চাই ওর প্রতি আমার অনুভূতি যদি মোহ হয় তাহলে আমি এই মোহেই চোব, আর এই মোহেই রব। আচ্ছা মা, তুমিই বলো, কারো উপস্থিতিতে যদি বুক কাঁপে, কারো জন্য যদি নিজের সব কিছু ছেড়ে দিতে ইচ্ছা করে, তাহলে সেটা কি মোহ? আর যদি মোহই হয়ে থাকে তাহলে আমি কেয়ার করি না। আমি ওই মোহেই ডুবে আছি আর সেখান থেকে বের হতেও চাই না। শেষ কথাগুলো বলার সময় মেহেদির বুক উঠানামা করছে দ্রুততায়। চোখের গের সঙ্গে এক ধরনের একগুঁয়েমি। সব জায়গা ঘাড় ত্যাগ, রামি সাজে না। এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল। নাজমা বিশ্বাসের গলায় ধমকের সুর স্পষ্ট। আমি বলেছি মানে তুমি এখনই যাবে মা? রাইট নাও আমার
সম্বন্ধে তোমার ভালো করে ধারণা আছে। দয়া করে আর কথা বাড়াবে না। হাতে থাকা মোবাইলটাকে সজোরে মেঝেতে আছাড় মেরে হুঙ্কার দিয়ে কথাগুলো বলে উঠল মেহেদী। এভাবে আরও কিছুক্ষণ মা ছেলের মাঝে তর্কাতর্কি হল। না চাইতেও ছেলের কাছে হার মানতে হল নাজমা বিশ্বাসকে। এই সম্পর্ক যে কোনো দিনই গড়ে উঠবে না, তিনি সেটা ভালো করেই জানেন। তবে ছেলের সাথে না পেরে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। উদ্দেশ্য চৌধুরী বাড়ির বড় কর্তা-কর্ত্রীর জন্য বরাদ্দকৃত ঘর। কিন্তু সেখানে কাউকে পেলেন না। ফিরেই আসছিলেন, সেই মুহূর্তে পারভিন বেগম পিছন থেকে ডেকে বললেন, ভাবি কিছু বলবেন? পুনরায় পিছু ফিরলেন নাজমা বিশ্বাস। একবার চাইলেন কিছু না বলেই চলে যাবেন, কিন্তু সেই মুহূর্তে ছেলের রুণ মুখশ্রী চোখের সামনে ভেসে উঠল। তার মুখে সংকোচের আভা বিদ্যমান। সেটা পারভিন বেগমও খেয়াল করলেন। তিনি বললেন, ভাবি আসুন আমরা ভিতরে বসে কথা বলি। ভেতরে গেলেন নাজমা বিশ্বাস। বিছানার উপর দুজনে পাশাপাশি বসলেন। নাজমা বিশ্বাস কিছুটা সময় নিয়ে গলা খাকারি দিয়ে বললেন, আসলে আপা, আমি এই কদিনে যা বুঝলাম, আপনাদের পরিবারে দুলাভাইয়ের কথাই সবাই মান্য করে। তাই দুলাভাইকেই কথাটা বলতে এসেছিলাম। উনি যেহেতু নেয় আপনাকেই বলছি। কথাটুকু বলে নিজের দুই হাত দ্বারা পারভিন বেগমের দুই হাত মুঠো বন্দি করে তিনি ফের বললেন, আপা, আমার মেহেদীর জন্য আপনার দেবরের মেয়ে আহির হাতটা চাইছিলাম, দয়া করে না করবেন না আপা। পারভিন বেগমও কিছুটা নয়তায় পড়ে গেলেন। মনের ভিতরের এলোমেলো কথাগুলো একসাথে গুছিয়ে শান্ত কণ্ঠে বললেন, আসলে ভাবি, মেয়েটা তো পড়ছে। আমরা এখনো এসব নিয়ে ভাবছি না। পড়ছে পড়ুক, আল্লাহ যেখানে কপালে লিখেছেন সেখানে হবে। আর আমাদের মেয়েটা হাতে পায়ে বড় হলেও সংসার করার বোধ বুদ্ধি এখনো হয়নি। সেটা এই কদিনে আপনি বুঝতে পেরেছেন আশা করি। পড়বে, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আপা। সংসার আর পড়া একসাথে হয় না ভাবি। তবে আপনি যেহেতু বলছেন আমি সবাইকে বলে দেখব। মেহেদীর মা মুখে হাসির মতো একচিলতে আভা এনে বললেন, আমরা না হয় আকদ সম্পন্ন করে রাখলাম। আমি ওর বাবা চাচাদের বলে দেখি ভাবি। তাদের নিয়ে তারা যেটা ভালো বুঝবে করবে। রাতের আকাশ গভীর, দূরের শহরের আলো ঝলমল করছে যেন দূরে কোনো জীবন্ত নগরী, কিন্তু ঘরের ভেতরের বাতাস ভারী। জানালার ফাঁক দিয়ে হালকা হাওয়া ঢুকছে। ঘরের কোণে ঘরোয়া আলো ফিকে। এমন সময় আকবর চৌধুরী থমথমে মুখে ঘরে ফিরলেন। স্বামীকে দেখে পারভিন বেগম এগিয়ে গিয়ে কিছু বলতে চাইছিলেন, কিন্তু তার আগেই আকবর চৌধুরী বলে উঠলেন, কি হয়েছে তোমার ছেলের? শুনলাম ঢাকা ফিরেছে কাল। বউভাত সেরে আমরা তো এমনিতেই চলে যেতাম। এত রাতে ঢাকা ফেরার কোনো দরকার ছিল? হয়তো জরুরি কোনো কাজ বেঁধে গিয়েছে তাই। বাকি কথাটুকু শেষ করার আগেই আকবর চৌধুরী গে মেগে বলতে আরম্ভ করলেন, আর কতভাবে ছেলের ঢাকবে তুর্যের মা? কি কাজ ওর? এত রাতেরও গিয়ে এসে অপেক্ষা করছে তোমার ছেলের জন্য? কোনো খবর আমার কানে আসেনি ভেবেছ? কি খবরের কথা বলছো? সবকিছু জানা সত্ত্বেও এমন কথা বলায় আকবর চৌধুরীর রাগ আরও তীব্র হয়ে উঠল। চোখ সরু করে বললেন, তোমার ছেলে যাওয়ার আগে গি করেনি তোমার সাথে? জিনিসপত্র রা করেনি? বলো আমাকে, এটা কি ওর আব্বার বাড়ি? রাগ উঠেছে রি করে চলে গেলাম। তুর্যের মা হালকা দম বন্ধানো শ্বাস নিয়ে উত্তর দিলেন, সে তো ওর ছোটকালের অভ্যেস গেলেই। তুমি এখনো ছেলের টান টানবে? এত গে যাওয়ার মতো কোনো কারণ তো আমি দেখছি না। অভ্যাস পাল্টাতে বলো ছেলেকে। অভ্যাস না দভ্যাস। আর সবাইকে রেডি হয়ে থাকতে বলো, কাল ভোরেই আমরা রওনা হব। আকবর চৌধুরী চেয়েছিলেন খুব সকাল সকালই বেরিয়ে পড়বেন ঢাকার উদ্দেশ্যে, কিন্তু সেটা হয়নি। বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে যায়। পারভিন বেগমের বাড়ির লোকেরা তো আসতেই দিতে চাইছিলেন না। অন্তত বৌভাতের অনুষ্ঠানটায় থেকে যাবার জন্য অনুরোধ করেছিলেন।
তুর্যের এভাবে হুট করেই ঢাকায় ফিরে যাওয়ার কারণ সম্পর্কেও সে বাড়ির লোকেরা অবগত নন। এদিকে ঢাকায় ফেরার আগে মেহেদী অনেক চেষ্টা করেছিল আহির সাথে আলাদা করে কথা বলার জন্য, কিন্তু পারেনি। এসব নানান মেলায় রওনা দিতে অনেকটা সময় লেগে যাওয়ায় তাদের ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে বিকাল গড়িয়ে গিয়েছে। পারভিন বেগম বাড়িতে ফিরে গায়ে জড়ানো ভারী শাড়িটা পাল্টে কোনো রকমে নিত্যদিনে পরিহিত শাড়ি পরে দুই যাকে রান্নার জোগাড় করতে বলে আগে ছেলের রুমের সামনে গেলেন। দরজা ভেজিয়ে রাখা দেখে ধীরে ধীরে সেটা ঠেলে খুললেন। ঘর আধো অন্ধকার, জানালার পর্দা বাতাসে দুলছে, টেবিলের উপর একটা খোলা বই আর আধখাওয়া কফির মগ পড়ে আছে। নিত্যদিনের বর্জনা রাখার জন্য রুমের ভিতরে যে ওয়েস্ট বাস্কেট রাখা হয়েছে সেটা ভরে আছে অসংখ্য কাচের টুকরায়। রুমে স্থান পাওয়া সবচেয়ে দামি আর সুন্দর শোপিসটা দেখা যাচ্ছে না। ওয়েস্ট বাস্কেটে রাখা কাচের টুকরোগুলো হয়তো তারই। এই প্রথমবারের মতো তিনি ছেলের ঘর এতটা অগোছালো পেলেন। তিনি চারদিকে তাকিয়ে একটু নয়তিত হয়ে পড়লেন। রুমের কোথাও তুর্য নেয়। কয়েকবার ডাকও দিলেন, কিন্তু কোনো উত্তর পেলেন না। বুকের ভেতরটা ক করে উঠল। তারপর বেলকনির দিকে এগিয়ে গেলেন। সেখানেও ন্যায় তিনি আর সময় নষ্ট না করে ছাদের দিকে হাঁটা ধরলেন। সেখানে পৌঁছাতেই ছেলেকে দেখতে পেলেন। সে ছাদের রেলিং ঘেয়ে, সে দুই হাত বুকে বেঁধে দাঁড়িয়ে আছে। দৃষ্টিশূন্যে সবসময় পরিপাটি করে রাখা চুলগুলো আজ এলোমেলো। মেসি ওয়েভি লেয়ার কাট করা চুলগুলো আজ জেল দিয়ে সেট করা নেয়। কেমন যেন উস্কো খুস্কো, বাতাসে মৃদু উড়ছে। ছেলের এমন উদাসী ভাব দেখে বুকের ভিতর করে উঠল পারভিন বেগমের। আব্বা! মমতা ভরা কণ্ঠে ডাক দিলেন পারভিন বেগম। ডাকটা তুর্যের কান অবধি পৌঁছালেও সে কোনো সাড়া দিল না। এখনও একই কায়দায় দাঁড়িয়ে আছে, যেন কারো উপস্থিতি সে টের পায়নি। পারভিন বেগম ফের ডাকলেন, কথা বলবি না আব্বা? তুর্য এবার পিছন ফিরে মায়ের পানে চাইল। ঠোঁটে রোগ হাসির রেখা টেনে বলল, কেন বলবো না? ফাইনালাইজড এভরিথিং? বলো সবটা। শুনি ছেলের অম্বুর কণ্ঠস্বর শুনে পারভিন বেগমের বুক কেঁপে উঠল। তুর্যের ভিতরে কি চলে সেটা বাইরে থেকে বোঝা মুশকিল, তবে আজ কিছুটা হলেও বোঝা যাচ্ছে। ঘরে ধোপাদপ কারো পায়ের আওয়াজ শুনে থেমে গেলেন পারভিন বেগম। ঘাড় ঘুরিয়ে পিছনে চাইলেন তিনি। তুর্য মায়ের দিক হতে দৃষ্টি সরিয়ে সামনে চাইল। তুর্য ভাই, আপনি কি ছাদে? গলা উঁচু করে ডাকতে ডাকতে ছাদে পা রাখল আহি। সেখানে পারভিন বেগমকেও উপস্থিত দেখে ফের বলল, বড় মা আপনিও আছেন, তাহলে থাক, আমি পরে আসব। না থাক মা, কেন এসেছিলি বল। আমার কাজ আছে বলে বাকি কথাটুকু শেষ না করেই চলে গেলেন পারভিন বেগম। তিনি চোখের আড়াল হতেই আহি তুর্যের দিকে এগিয়ে গিয়ে গলার আওয়াজ কমিয়ে বলল, আপনাকে একটা গরম খবর দেওয়ার আছে, তবে তার বিনিময়ে আমি যা চাইব সেটা দিতে হবে। যথা ব করে কানের মাথা খাস না। যথা নয়, একটু আগে আব্বু বড় আব্বুকে বলছিলেন আপনাকে জোর করে বিয়ে দিয়ে দিতে। তাহলে নাকি আপনি ঘরমুখ হবেন? এ কথা তোর বাপ বলেছে? হ্যাঁ বলে উপর নিচ মাথা দোলালো আহি। গিয়ে বল তার। কথা শেষ না করে মাঝপথেই থেমে গেল তুর্য। আহি বাকি কথাটুকু শোনার জন্য তাড়া দিয়ে বলল, থামলেন কেন? কি বলবো? নাথিং, যা তুই। বিনিময়ে কিছু একটা চেয়েছিলাম। কি চাস? ভ্রু কুচকে শুধালো তুর্য। আপনার রুমে সুন্দর একটা পেন দেখেছি, ওইটা দিবেন? আবার আমার রুমে গিয়েছিলি? আপনাকে খুঁজতে গিয়েছিলাম। দিবেন কলমটা? ঢং করিস? কলম পিছনে লুকিয়ে রেখেছিস দেখিনি ভাবছিস? তুর্যের কথা শুনে আহি কেবলা হাসি দিয়ে পিছনে লুকিয়ে রাখা হাতটা সামনে এনে পুনরায় দাঁত বের করে হাসতে হাসতে বলল, তাহলে নিয়ে নিলাম। হ্যাঁ। কথাটা বলেই এক দৌড়ে ছাদ থেকে নেমে গেল। যাওয়ার পথে একবার চট খেয়ে পড়তে গিয়েছিল, আবার নিজেকে সামলেও নিয়েছে। চলবে।